আজ আপনাদের একটি বাচ্চা মেয়ের ছোট্ট জীবনের গল্প শোনাবো। মুভির নাম লুসি শিমার। মুভিটি এক্সপ্লেন করার জন্য আমার একজন সাবস্ক্রাইবার আমাকে অনুরোধ করেছিলেন। এই পুরো মুভিতে এই বাচ্চাটির বলা কথাগুলো আমার কানে এখনো ভাসছে। মানুষ যে শুধুমাত্র তার বয়সে বেঁচে থাকে না, বরং বেঁচে থাকে তার কাজ দিয়ে। এই মুভিটি তারই একটি উদাহরণ। মুভির শেষে হয়তো এই বাচ্চা মেয়েটির জন্য আমার মতোই আপনার চোখের কোণেও পানি চলে আসবে। তো চলুন জেনে আসি লুসি শিমার নামক এই বাচ্চা মেয়েটির জীবনের গল্প। মুভির শুরুতেই ব্যাকগ্রাউন্ড থেকে একটি কথা ভেসে আসে। একজন লোক বলছে, এই পৃথিবীতে আমরা সবাই একটি সিরিয়াল মেনটেন করে আসি, কিন্তু আমাদের চলে যাওয়াটা কেন সিরিয়ালই হয় না? কেন অনেকে খুব অল্প সময়ের জন্য এই পৃথিবীতে আসে? কেউ কেউ মনে করে মানুষের কবর হয়ে যাওয়ার সাথে সাথে সেই পৃথিবী থেকেও হারিয়ে যায়। কিন্তু এমন কিছু মহান মানুষ থাকে যারা কবরের সাথে সাথে এই পৃথিবী থেকে হারিয়ে যায় না। তারা এই পৃথিবীতে যুগ যুগ ধরে বেঁচে থাকে তাদের কিছু মহান কাজের মাধ্যমে। ঠিক তেমনই একজন মানুষ হচ্ছে লুসি শিমার নামক এই বাচ্চা মেয়েটি, যার নামেই মুভির নাম, আর যে কিনা এই মুভির মূল চরিত্র। লুসি তার বাবার সাথে খেলছিল, আর এই যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন সে হচ্ছে লুসির দাদা। সে কিন্তু এই পৃথিবীতে বেঁচে নেই। হঠাৎই লুসি থেমে যায় আর আঙুলের ইশারায় সে তার বাবাকে বলে, ওই যে দাদা দাঁড়িয়ে আছেন। তার বাবা বলে, তোমার ভুল হচ্ছে, তোমার দাদা গত গ্রীষ্মেই মারা গিয়েছেন। তুমি হয়তো তোমার দাদাকে অনেক বেশি মিস করছো, তাই তোমার এমন মনে হচ্ছে। লুসি বলে, কিন্তু আমি তো দাদাকে দেখতে পাচ্ছি। এরই মধ্যে লুসি একটি কাশি দেয়। লুসি আসলে কিছুটা অসুস্থ। তার বাবা তাকে ঘরের মধ্যে নিয়ে যায়। আসলে লুসি শুধুমাত্র তার এই মৃত দাদুকে দেখতে পাচ্ছে। বাসায় আসার পরে লুসির মা দেখতে পায় লুসির শরীরে জ্বরও রয়েছে। তারা আজই একটু ডক্টরের কাছে যাবে। লুসির মা লুসিকে খেয়ে নিতে বলে। তখন লুসি তার মাকে জিজ্ঞেস করে, মা, ক্রিসমাসের আর কতদিন বাকি আছে? লুসির মা বলে, আজ ডিসেম্বরের 1 তারিখ, আমাদের আর 24 দিন বাকি। এটা শুনে বাচ্চা মানুষটি খুবই খুশি হয়ে যায়। সে বলে, মা, আমাকে তাড়াতাড়ি আমার বইটা শেষ করতে হবে। তার মা বলে, কিসের বই? লুসি বলে, আমি তোমাদের পরে দেখাবো, তবে মা তোমাকে এইটুকু বলি, সেখানে অনেক ছবি রয়েছে। আর হ্যাঁ, সেখানে আমার একটি স্বপ্নের কথাও লেখা আছে। আমি প্রতিদিন স্বপ্নে একজন দুঃখী মানুষকে দেখতে পাই, তার সাহায্যের প্রয়োজন। মা বলে, সেই লোকটা দেখতে কেমন? লুসি বলে, মা, আমি তোমাকে বোঝাতে পারবো না, কিন্তু তার মনটা সব সময় খারাপ থাকে। লুসি একটি চক দিয়ে একটি বোর্ডে লিখে রাখে, ক্রিসমাস আসতে আর কতদিন বাকি। রাতের বেলা বাবা লুসিকে ঘুম পাড়াতে আসে। লুসি তার আঁকা কিছু ড্রয়িং তার বাবাকে দেখাচ্ছিল। বাবা তার মেয়েকে খুবই অ্যাপ্রিসিয়েট করছিল। এবার বাবা মেয়েকে কপালে চুমু দিয়ে ঘুমাতে বলে। লুসির বাবা বের হয়ে যাচ্ছিল। তখন আমরা লুসি সেই মৃত দাদাকে দেখতে পাই। সে এক কর্নারে দাঁড়িয়ে আছে, কিন্তু তাকে তো লুসি ছাড়া কেউই দেখতে পায় না। বাবা চলে গেলে দাদা এবার লুসির পাশে এসে বসে। লুসি তাকে বলে, দাদা, কেউ আমাকে বিশ্বাস করতে চায় না যে তুমি আমার আশপাশে থাকো। দাদা বলে, ওদের বিশ্বাস করার দরকার নেই, আমরা তো বেস্ট ফ্রেন্ড, তাই আমরাই আমাদের দেখতে পাই। দাদা বলে, এবার তুমি ঘুমিয়ে যাও, আমি তোমাকে পাহারা দিচ্ছি। বাচ্চা মেয়ে লুসি খুশি মনে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলা আমরা একটি জেলখানা দেখতে পাই। সেখানে একজন লোক ডক্টরের সাথে কথা বলছিল। সে হচ্ছে একজন কুখ্যাত খুনির বাবা, যে কিনা এই জেলখানায় বন্দি আছে। আর সেই খুনির 2টো কিডনি নষ্ট হয়ে গিয়েছে। এই হচ্ছে সেই খুনিটি, যার নাম ইগার। সে সবসময় অনেক রেগে থাকে। বাবা এসে তাকে বোঝায়, তোমাকে উন্নত চিকিৎসার জন্য আমি হসপিটালে নেওয়ার ব্যবস্থা করছি। ইগার বলে, কোনো দরকার নেই, আমি যেমন আছি ভালো আছি। বাবা বলে, বাঁচতে হলে তোমাকে হসপিটালে ভর্তি হতে হবে, কারণ তোমার কিডনি 2টো একদমই নষ্ট হয়ে গিয়েছে। ও 2টো চেঞ্জ করা ছাড়া তুমি খুব বেশি দিন বাঁচবে না। ইগার তার বাবার কথার তেমন কোনো উত্তর দেয় না। তাকে দেখেই বোঝা যাচ্ছিল সে নিজের উপর এবং তার জীবনের প্রতি খুবই বিরক্ত। ইগারের বাবা ইগারকে একটি ধর্মীয় বই দেয় আর বলে, এর মধ্যেই তোমার মানসিক শান্তি লুকিয়ে আছে, তোমার মানসিক মুক্তির পথ খুঁজে পাবে এর মধ্যে। কিন্তু ইগার খুবই বিরক্ত। সে খুব তাচ্ছিল্যের সাথে অন্যদিকে তাকিয়ে থাকে। এদিকে আমরা লুসিকে দেখতে পাই। তার মা তাকে হসপিটালে নিয়ে এসেছে। ডক্টর লুসির সাথে খেলার ছলে কথা বলছিল। লুসিও ডক্টরের সকল প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে দিচ্ছিল। ডক্টর লুসির মাকে জানায়, আমরা এক্স-রে করেছি, আর সেখানে লুসির একটি সমস্যা ধরা পড়েছে। লুসির নিউমোনিয়া হয়েছে। লুসির মা কিছুটা ঘাবড়ে যান। সে ডক্টরকে জিজ্ঞেস করে, এটা কি কোনো সিরিয়াস বিষয়? ডক্টর বলে, ততটা সিরিয়াস না, তবে যদি সঠিক চিকিৎসা না করা হয় তাহলে এটা অনেক সিরিয়াস আকার ধারণ করতে পারে। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলো লুসিকে নিয়মিত খাওয়াবেন। আর যদি দেখেন ওর শরীরের অবস্থা আরো খারাপ হয়েছে তাহলে খুব দ্রুত হসপিটালে নিয়ে আসবেন। বাচ্চা মেয়ে লুসি তার মাকে আশ্বস্ত করে, মা, তুমি চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। এদিকে লুসির বাবাকে দেখানো হয়
সে তার মা অর্থাৎ লুসির দাদির সাথে কথা বলছিল। লুসি যে সবসময় তার দাদাকে দেখতে পায় এই বিষয়টি লুসির বাবা তার মায়ের সাথে শেয়ার করছিল। লুসির দাদি তখন বলে, এটা নিয়ে চিন্তার কিছু নেই, আমরা তো সবাই জানি লুসির দাদা লুসিকে কত ভালোবাসতো, আর লুসিও তার দাদাকে, তাই হয়তো সারাদিনও দাদার কথা চিন্তা করে, আর এই জন্যই হয়তো ওর কল্পনাতে ওর দাদা সবসময় আসে। ছেলে মায়ের কথা শুনে চুপচাপই ছিল, সে আর তেমন কোনো উত্তর দেয় না। তারা দুজনই ফোনটি রেখে দেয়। এদিকে আমরা দেখতে পাই ইগারকে জেল থেকে হসপিটালে নিয়ে আসা হয়েছে। এখন থেকে এখানেই ইগারের চিকিৎসা চলবে, কিন্তু এখন ইগারের মধ্যে তার সেই দাম্ভিকতা রয়ে গিয়েছে, সে কারোই সাহায্য নিতে চায় না। ইগারের সামনে একটি হুইল চেয়ার রাখা ছিল, তাকে সেটিতে বসতে বলা হয়। ইগার তখন বলে, আমার এগুলোর প্রয়োজন নেই। তখন পুলিশ প্রধান তাকে বলে, এখন থেকে এটাতে বসার অভ্যাস করে নাও, তোমার দুটো কিডনি নষ্ট, তুমি পায়ে হাঁটতে পারবে না। তখনই কোমরের ব্যথা ইগার বসে পড়ে, আর তাকে সেই হুইল চেয়ারে বসানো হয়। এরপর ইগারকে হসপিটালের ভেতরে নিয়ে যাওয়া হয়। ইগারকে তার কেবিনে বন্দি করে রাখা হয়। ইগারের বাবা তাকে সেই ধর্মীয় বইটি দেয়, আর ইগারকে বলে, এই বইয়ের মধ্যে তোমার মনের সকল প্রশ্নের উত্তর খুঁজে পাবে যদি তুমি মন দিয়ে পড়ো। আর ইগার বরাবরের মতোই রাগান্বিতভাবে শুয়ে থাকে। তার বাবা যখন চলে যায়, ইগার বইটিকে হাতের ধাক্কা দিয়ে টেবিল থেকে ফেলে দেয়। সে তার কাছে লুকিয়ে থাকা তার পরিবারের একটি ছবি বের করে, আর সেই ছবির দিকে তাকিয়ে থাকে। এদিকে ডক্টর ইগারের বাবাকে জানায়, ইগারের হাতে খুব বেশি একটা সময় নেই, যত দ্রুত সম্ভব একজন ডোনার খুঁজে বের করতে হবে যে কিনা ইগারকে কিডনি দান করবে। একে একে সবাই হসপিটাল থেকে চলে যায়। এদিকে লুসির বাবা লুসিকে ওষুধ খাওয়ানোর চেষ্টা করছিল, কিন্তু লুসি বারবারই বলছিল বাবা এই ওষুধগুলো খেতে খুবই জঘন্য। তখন লুসির বাবা লুসিকে বোঝাচ্ছিল, আর এদিকে আমরা সেই লুসির অদৃশ্য দাদাকে দেখতে পাই। সে লুসিকে বলে, তোমার বাবা ছোটবেলায় ঠিক এমনই করতো। এটা শুনে লুসি হেসে দেয়, কিন্তু লুসির বাবা বুঝতে পারে না যে লুসি কেন হাসছে। তখন লুসির বাবা জিজ্ঞেস করলে লুসি বলে, দাদু আমাকে এই কথাগুলো বলেছে। লুসির বাবা তখন লুসিকে বোঝায়, মা ওখানে কেউ নেই, এগুলো সবই তোমার মনের ভুল ধারণা। লুসি আর তার বাবার সাথে কোনো তর্কে যায় না, সে তার বাবার কথাই মেনে নেয়। কিছুক্ষণের মধ্যে লুসির মা সেখানে আসে, আর সে তার মেয়েকে বাকি ওষুধটুকু খাইয়ে দেয়। কিছু সময় পর লুসির মা লুসির জন্য স্যুপ নিয়ে আসে। লুসি প্রথমে খেতে চাচ্ছিল না, পরে মায়ের অনুরোধ সে আর ফেলতে পারে না। এদিকে লুসি তার দাদার সাথে মজা করছিল, সে তার দাদাকে ফ্লাইং কিস দেয়। তখন লুসির মা জিজ্ঞেস করে, তুমি এই ফ্লাইং কিস কাকে দিলে? লুসি বলে, মা আমি দাদাকে দিয়েছি। লুসির মা লুসিকে তেমন কিছুই আর বলে না, সে শুধুই ফাঁকা জায়গার দিকে একবার তাকায়। এভাবেই দিন যেতে থাকে। ক্রিসমাসের সময়ও এগিয়ে আসতে থাকে। লুসি এখন পুরোটা সময় বাসায় থাকে, মায়ের সাথে বাবার সাথে গল্প করে তার সময় কাটে। আর যখন বাবা মা থাকে না, তার দাদু তো তার পাশে সব সময় থাকে। আর লুসি এখনো মাঝে মাঝে সেই দুঃখী মানুষটার স্বপ্ন দেখে। এদিকে সময় যত যাচ্ছিল, লুসির শরীরটা আরো বেশি খারাপ হয়ে আসছিল। বাবা তার ছোট্ট মেয়ে লুসিকে সবসময় বুকে আগলে রাখতেন। সে এখন অফিসেও যায় না, সারাক্ষণ মেয়ের সাথেই থাকে। অন্যদিকে ওই হসপিটালে ইগারের চিকিৎসা চলছিল। একদিন হঠাৎ করে লুসির শরীরটা অনেক বেশি খারাপ হয়ে যায়। বাবা আমার সাথে সাথে লুসিকে নিয়ে রওনা হয় হসপিটালের দিকে। লুসিকে ইমার্জেন্সিতে নিয়ে আসা হয়েছে। ডক্টর এক্সরে করে জানায় লুসির নিউমোনিয়াটা আরো বেড়ে গিয়েছে। লুসির মা জিজ্ঞেস করে, এখন আমাদের কি করতে হবে? ডক্টর বলে, আরো কিছু টেস্ট বাকি আছে, কয়েক ঘন্টার মধ্যে আমরা সেগুলো রিপোর্ট পেয়ে যাব, তারপরে আমরা লুসির চিকিৎসা শুরু করব। লুসিকে বিশ্রাম নেওয়ার জন্য ঘুমের ওষুধ দেওয়া হয়। ওই দিনের মতো লুসি ঘুমিয়ে যায়। এদিকে ইগারকে দেখানো হয়, সে তার পরিবারের সেই ছবিটির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল। পরদিন ডক্টর লুসির মায়ের সাথে কথা বলছিলেন। ডক্টর লুসির মাকে জানায় লুসির নিউমোনিয়াটা তারা যতটুকু ধারণা করেছিল তার থেকে অনেক বেশি বেড়ে গিয়েছে। তাকে এখন একটি লং ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যেতে হবে, এজন্য তাকে কিছুদিন হসপিটালে থাকতে হবে। লুসির মা কিছুটা ভেঙে পড়েছেন। ডক্টর তাকে সান্ত্বনা দেয়, বলে যে লুসি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে, আপনারা একটু ধৈর্য ধরুন, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। এটা বলে ডক্টর সেখান থেকে চলে যায়। এর মধ্যে লুসির দাদি সেখানে আসে। সে লুসির মাকে বলে, তোমরা চিন্তা করো না, আমি এসে গিয়েছি, আর লুসি সুস্থ না হওয়া পর্যন্ত আমি কোথাও যাচ্ছি না। লুসিকে এখন থেকে এই হসপিটালে অনেকদিন থাকতে হবে, তাই লুসিকে নতুন একটি কেবিনের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। আর ঠিক তখনই বিপরীত পাশ থেকে ইগারকে নিয়ে যাওয়া হচ্ছিল। লুসি ইগারকে দেখা মাত্রই তার হুইল চেয়ারটাকে থামাতে বলে। লুসি ইগারের দিকে কৌতূহলী চোখে তাকিয়ে থাকে, আর ইগার বিরক্তর চোখে একবারের জন্য লুসির দিকে তাকায়। এরপর ইগারকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। তখন লুসি তার বাবা মাকে বলে, আমি যে স্বপ্নে দুঃখী মানুষটাকে দেখতাম, ইনি হচ্ছেন সেই
সেই ব্যক্তি, তার সাহায্যের প্রয়োজন। লুসির বাবা মা বিষয়টাকে হেসে উড়িয়ে দেয়। লুসির বাবা বলে, তুমি খুব ভালো আঁকো মা, কিন্তু তোমার আঁকা ছবিটা আর এই ব্যক্তি এক নয়। সবাই হাসতে হাসতে লুসির নতুন কেবিনে প্রবেশ করে। কিছুক্ষণ পর নার্স এসে লুসির হাতে ক্যানুলা পরিয়ে দেয়, আর লুসির মনে সে অনেকভাবে সাহস যোগায়। নার্স লুসির বাবা মাকে জানায় বিকেলে একজন ডক্টর এসে লুসিকে দেখবেন। এটা বলে নার্স সেখান থেকে বেরিয়ে যায়। তার পিছু পিছু লুসির বাবা বের হয়। লুসির বাবা নার্সের কাছে ইগার সম্পর্কে জিজ্ঞেস করে। তখন ওই নার্স লুসির বাবাকে জানায়, আপনাদের ভয়ের কিছু নেই, সে একজন কিডনি পেশেন্ট, তার 2টি কিডনি নষ্ট, এখানে ট্রান্সপ্লান্টের জন্য এসেছে। সে ভালোভাবে হাঁটতেও পারে না, তাই আপনাদের তাকে নিয়ে তেমন ভয়ের কিছু নেই। এটা বলে নার্স সেখান থেকে চলে যায়। লুসির বাবা কেবিনে ঢুকতে যাচ্ছিল, তখন আমরা সেখানে অদৃশ্য সেই লুসির দাদুকে দেখতে পাই। সে তার ছেলের মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। ওই দিন বিকেল বেলা একজন ডক্টর এসেছে লুসিকে দেখতে। ইনি এখন থেকে লুসির মেইন ডক্টর। সে লুসির সাথে খুব সুন্দরভাবে কথা বলছিল, লুসিও তার সাথে অনেক মজা করছিল। ডক্টর লুসির কাছ থেকে বিদায় নেয়, আর লুসির বাবা মাকে একটু বাইরে কথা বলার জন্য ডাকে। লুসির বাবা মা বাইরে বের হয়। তারা দুইজন ডক্টরের সাথে কথা বলছিল। ডক্টর লুসির অনেক প্রশংসা করছিল। এটা শুনে লুসির বাবা মা অনেক খুশি হন। এবার ডক্টর বলেন, লুসির বর্তমান অবস্থাটা আপনাদের জানানো দরকার। আমরা লুসির ব্লাডে ইনফেকশন পেয়েছি, আর এটা খুবই গুরুতর। লুসিকে আমাদের আরো হাই অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট শুরু করতে হবে। লুসির বাবা মা বলে, এর ফলে কি হতে পারে? ডক্টর বলে, ব্লাডের এই ইনফেকশন লুসির প্রাণ কেড়ে নিতে পারে, তবে সেই সম্ভাবনা খুবই কম। এটা শুধুমাত্র খুব খারাপ অবস্থায় গেলে হয়। লুসির বাবা মা এটা শুনে অনেক ভেঙে পড়ে। লুসির বাবা বলে, তার মানে আমার মেয়ে যে কোনো সময় মারা যেতে পারে। ডক্টর তাদেরকে সান্ত্বনা দেয় আর বলে যে এমন কিছুই হবে না। লুসির বাবা মা একে অন্যকে জড়িয়ে ধরে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে। এদিকে আমরা ইগারকে দেখতে পাই। সে তার পরিবারের সেই ছবিটি দেখছিল। ঠিক তখনই একজন পুলিশ অফিসার সেখানে চলে আসে। সে ইগারকে বলে, তুমি যে জিনিসটা লুকিয়ে রেখেছো সেটা কি তুমি নিজ থেকে বের করবে নাকি আমাকে বের করতে হবে? তখন ইগার ইচ্ছের বিরুদ্ধে হলেও সে ছবিটি বের করে। তখন পুলিশ অফিসারটি ওই ছবিটি হাতে নেয় আর মুহূর্তের মধ্যে ছবিটি ছিঁড়ে 2 টুকরো করে ফেলে। ইগার চিৎকার করে ওঠে। সে ওই ছেঁড়া টুকরো দুটো হাতে নেয় এবং সেই টুকরো দুটোকে পাশাপাশি রেখে ইগার কাঁদতে থাকে। অন্যদিকে লুসি ঘুমের জন্য প্রস্তুতি নিচ্ছিল। আজ রাতে লুসির বাবা লুসির সাথে থাকবে। মা আর দাদি বাসায় চলে যাবে। ঘুমানোর আগে লুসির বাবা লুসিকে প্রার্থনা করায়। লুসি নিজের জন্য প্রার্থনা করে। আর সেই লোকটি যাকে লুসি প্রত্যেকদিন স্বপ্নে দেখে, যার সাহায্যের প্রয়োজন, অর্থাৎ ইগার, তার জন্য লুসি প্রার্থনা করে। এরপর লুসি ঘুমিয়ে পড়ে। এদিকে ইগার এখনো তার পরিবারের সেই ছবিটি হাতে নিয়েই বসে আছে। পুরো হসপিটাল একদম নিস্তব্ধ হয়ে গিয়েছে। সবাই এখন ঘুমাচ্ছে। ঠিক মধ্যরাতে লুসির ঘুম ভেঙে যায়। তার বাবা তখন তার পাশেই ঘুমাচ্ছিল। লুসিদের জুতোগুলো পরে নেয়। তারপর সে খুব ধীর পায়ে রুম থেকে বের হয়। লুসি কোথাও যাচ্ছে। পথের মধ্যে হঠাৎই তার সাথে একজন ক্লিনারের সাথে দেখা হয়। আর বরাবরের মতোই লুসি তাকে বলে, আমার নাম লুসি সীমার, আমার বয়স 5 বছর। লোকটিও লুসির সাথে খুব সুন্দরভাবে কথা বলতে থাকে। লুসি লোকটিকে বলে, আপনাকে দেখে খুব দুঃখী মনে হচ্ছে। লোকটি কিছুক্ষণ চুপ থাকে। তারপর বলে, আমার স্ত্রী মারা গিয়েছে, আমি তাকে মিস করছি। লুসি তাকে সান্ত্বনা দেয়, বলে সবকিছু ঠিক হয়ে যাবে, আমি খুব ভালো ছবি আঁকতে পারি, আগামীকাল আপনার জন্য একটি ছবি এঁকে নিয়ে আসবো। লুসি এবার ওই লোকটির কাছ থেকে বিদায় নেয় আর সে পা টিপে টিপে সামনের দিকে আগাতে থাকে। আমরা সেখানে সেই অদৃশ্য লুসির দাদাকে দেখতে পাই। লুসি তার দাদার সাথে কথা বলছিল। লুসির দাদা লুসিকে বলে, তুমি কোথায় যাচ্ছ আমি জানি, কিন্তু তোমার সেখানে পৌঁছাতে হলে আমার সাহায্যের প্রয়োজন। লুসি বলে, হ্যাঁ দাদা। লুসি তার দাদাকে প্রশ্ন করে, দাদা আমি কি আগের মতো আবারও সুস্থ হব? দাদা কিছুক্ষণ চুপ থেকে বলে, তোমার অনেক বড় দায়িত্ব আছে, এখন চলো তোমার নতুন বন্ধুর সাথে আমরা দেখা করে আসি। লুসি পা টিপে টিপে সামনের দিকে আগায়। দাদা লুসিকে বুঝিয়ে দেয় যে কি করতে হবে। দাদা এবার ফায়ার অ্যালার্মের দিকে যায় আর লুসির দিকে তাকিয়ে 1 2 3 গুনতে থাকে। দাদা বাটন প্রেস করে দেয় আর সাথে সাথে সাইরেন বেজে ওঠে। সামনে ডিউটি থাকা পুলিশ সদস্য কিছুই বুঝতে পারে না। সে ওই দিকে যায় আর এই ফাঁকে লুসি ওই রুমের মধ্যে ঢুকে পড়ে। লুসি ইগারের কাছে আসে আর তাকে বলে, আমার নাম লুসি সীমার, আমার বয়স 5 বছর। ইগার বিরক্ত হয়ে বলে, তুমি এখানে কি করছো? লুসি বলে, আমি আপনাকে প্রত্যেকদিন স্বপ্নে দেখি, আপনার সাহায্যের প্রয়োজন, আমি আপনার বন্ধু হতে এসেছি। ইগার বলে, তুমি যাকে স্বপ্নে দেখো সে আমি না, আমার কোনো সাহায্যের দরকার নেই আর আমি কারো বন্ধুও হতে চাই না, তুমি তোমার বাবা মায়ের কাছে ফিরে যাও। লুসি বলে, ঠিক আছে, আমি কাল আবার আসবো। তখন ইগার বিরক্ত হয়ে বলে, কাল আবার কেন আসবে? তখন লুসি সেই ধর্মীয় বইটি নিচ থেকে উঠায় আর ইগারের হাতে দিয়ে বলে, আগামীকাল আপনি আমাকে এটা পড়ে শোনাবেন। ইগার বলে, আমি এসবে বিশ্বাস করি না। লুসি বলে, আমি তো শুধু এই বইয়ে থাকা গল্পগুলো শুনতে চাই, আমার বাবা মাঝে মাঝেই আমাকে পড়ে শোনান।
এদিকে সেই দায়িত্বে থাকা পুলিশ অফিসারকে হসপিটালের একজন কর্মী বোঝাচ্ছিল, আপনি শুধু শুধু এখানে হাত দিবেন না, আপনার এই কাজের জন্য অন্য রোগীদের অসুবিধা হয়। কিন্তু পুলিশ অফিসার তো কিছুই বুঝতে পারে না। পুলিশ অফিসার তার ঠিক আগের জায়গায় এসে বসে। তখনই সে ভেতর থেকে কথার আওয়াজ শুনতে পায়, ইগার কারোর সাথে কথা বলছে। পুলিশ অফিসার সাথে সাথে ওই রুমের মধ্যে ঢোকে আর লুসি তখনই পেছনে লুকিয়ে পড়ে। পুলিশ অফিসার ইগারকে জিজ্ঞেস করে, তুমি এতক্ষণ কার সাথে কথা বলছিলে? ইগার বলে, কারো সাথেই না। এদিকে পেছন থেকে এতক্ষণই লুসি বেরিয়ে গিয়েছে। পুলিশ অফিসারও দেখে চারপাশে আসলে কেউই নেই। সে ইগারকে বলে, তুমি নিজের সাথেও কথা বলতে পারবে না, আমি যেন কোনো শব্দ না শুনি। এটা বলে পুলিশ অফিসার সেখান থেকে বেরিয়ে যায়। আর লুসি এতক্ষণে তার রুমে ফিরে এসেছে। তার দাদা তাকে এবার বুঝায়, এবার তোমাকে ঘুমোতে হবে। লুসিও সুন্দর মতো করে ঘুমিয়ে পড়ে। এদিকে ইগার তার পরিবারের সেই ছবিটি এখনো দেখছিল। ওই দিনের রাতটা এভাবেই কেটে যায়। পরদিন সকালবেলা লুসি তার ড্রয়িং বুকটি তার মাকে দেখায় আর বলে, মা, আমি এটা ক্রিসমাসের আগেই শেষ করে ফেলবো। লুসির মা বলে, এর আগেই আমরা তোমাকে নিয়ে বাড়ি চলে যাব। লুসি বলে, আমারও তাই ইচ্ছা। লুসি দূরে দাঁড়িয়ে থাকা তার অদৃশ্য দাদাকে টাটা দেয়। লুসির দাদিও এটা লক্ষ্য করে, কিন্তু হঠাৎই লুসির শ্বাসকষ্ট শুরু হয়। সে জোরে জোরে নিঃশ্বাস নিতে শুরু করে। লুসির দাদি এবং মা খুবই আতঙ্কিত হয়ে পড়ে। লুসির দাদি সাহায্যের জন্য দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। লুসির দাদাকে দেখেও ভালো মনে হচ্ছে না, সেও খুবই চিন্তিত। অদৃশ্য দাদাও রুম থেকে বেরিয়ে যায়। লুসির দাদি এসে চিৎকার করে নার্সকে ডাকতে থাকে আর লুসির বর্তমান অবস্থা তাকে বুঝিয়ে বলে। নার্স দ্রুত ডক্টরকে ফোন দিতে বলে আর সে লুসির দাদির সাথে তাড়াতাড়ি লুসির কেবিনে চলে আসে। সে লুসির মুখে অক্সিজেন লাগিয়ে দেয়। লুসি জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল। এরই মধ্যে আতঙ্কিত অবস্থায় লুসির বাবাও সেখানে প্রবেশ করে আর সে নার্সকে জিজ্ঞেস করে যে কি হয়েছে লুসির। নার্স বলে, আপনারা চিন্তা করবেন না, ডক্টর যে কোনো সময় এখানে চলে আসবে, তাকে খবর দেওয়া হয়েছে। এদিকে বাইরে দাঁড়িয়ে থাকা অদৃশ্য দাদা তার চোখের পানি ছেড়ে দেয়। সে চোখ বন্ধ করে রেখেছে। সে বুঝতে পারছে কোনো কিছু ঠিক নেই। কিছুক্ষণ পর লুসির অবস্থা আগের থেকে অনেকটাই ভালো হয়। ডক্টর এসে তাকে চেক করেছে, কিন্তু ডক্টর লুসির বাবা মাকে জানায় লুসির শরীরে যে অ্যান্টিবায়োটিক গুলো দেওয়া হয়েছে ওগুলো কাজ করছে না। আমি আরো ভালো একজন প্রফেসরের সাথে কথা বলেছি, আমরা লুসির শরীরে আরো নতুন 2টি অ্যান্টিবায়োটিক দিব। আশা করি নতুন 2টি অ্যান্টিবায়োটিক লুসির শরীরে কাজ করবে। ডক্টর চলে গেলে লুসির বাবা লুসিকে নিয়ে বাইরে বের হয়। তখনই লুসির সাথে ইগারের দেখা হয়। লুসি তার বাবাকে থামতে বলে। লুসি ইগারকে বলে, আমি অনেক অসুস্থ, আমার এক ধরনের জন্ডিস হয়েছে। আপনার কি হয়েছে? আপনি কেন এখানে? ইগার বলে, আমার কিডনি নষ্ট হয়ে গিয়েছে, বাঁচতে হলে আমার কিডনির প্রয়োজন। লুসি তার বাবাকে জিজ্ঞেস করে, বাবা, আমার কি কিডনি রয়েছে? লুসির বাবা বলে, হ্যাঁ মা, তোমার 2টো কিডনি রয়েছে। লুসি তখন কৌতূহলী ভাবে তার বাবাকে বলে, বাবা, তাহলে সেই 2টো কিডনি থেকে একটা কিডনি এই আঙ্কেলকে দিয়ে দিলে তো উনি সুস্থ হয়ে যান। লুসির বাবা লুসিকে থামায় আর বলে, মা, এটা তুমি করতে পারো না। লুসি বলে, কেন বাবা? লুসির বাবা বলে, এই 2টো তোমার প্রয়োজন। ইগারকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। ইগার চলে গেলে এবার লুসির বাবা লুসিকে বোঝায়, মা, তুমি এই লোকের সাথে আর কখনোই কথা বলবে না। লুসি বলে, কেন বাবা? আমি তো এই লোকটাকে স্বপ্নে দেখি। লুসির বাবা বলে, তুমি আমাকে ভরসা করো, এই লোকটি ভালো না, সে একজন সন্ত্রাসী, তুমি আর কখনোই তার সাথে কথা বলবে না। লুসি তার নিজের ইচ্ছের বিরুদ্ধে তার বাবাকে হ্যাঁ বলে। লুসি রুমে ঢোকার সময় তার অদৃশ্য দাদাকে হাত নাড়ে। লুসির বাবা সেই ফাঁকা জায়গার দিকে তাকিয়ে থাকে। এদিকে ইগারের চিকিৎসা চলছিল। অন্যদিকে লুসির এক্সরে রিপোর্ট চলে এসেছে। ডক্টর সেই রিপোর্টকে খুব ভালোভাবে দেখছে আর ডক্টরকে দেখেই বোঝা যাচ্ছিল রিপোর্ট মোটেও ভালো না। আজ লুসির সাথে তার মার দাদি থাকবে, তাই লুসির বাবা তাদের কাছ থেকে বিদায় নেয়। এরপর লুসির মা লুসিকে গল্পের বই পড়ে শোনাতে থাকে। একসময় গল্পের বই পড়তে পড়তে লুসির মা ঘুমিয়ে পড়ে। লুসি তখনও তার ড্রয়িং বুকে ড্রয়িং করেই যাচ্ছিল। কিছুক্ষণ পর লুসির দাদা সেখানে আসে আর লুসিকে বলে, চলো, আমাদের কাজের সময় হয়ে গিয়েছে। লুসি খুশি মনে তার দাদার সাথে বাইরে বের হয়। লুসির সাথে গতকালে সেই ক্লিনার লোকটির সাথে দেখা হয়। লুসি লোকটিকে তার আঁকা একটি ছবি উপহার দেয় আর তাকে বলে, আপনাকে গতকালকে বলেছিলাম আজ আপনাকে একটি উপহার দিব। বাচ্চা মেয়েটির এই ছোট্ট উপহারে লোকটি অনেক খুশি হয়। লুসি এবার তার কাছ থেকে বিদায় নিয়ে দাদার সাথে ইগারের রুমের দিকে রওনা হয় আর দাদার সাহায্যে সে ইগারের রুমের মধ্যে প্রবেশ করে। লুসি ইগারকে বলে, আমি আমার কথা রেখেছি, আমি এসেছি। ইগার লুসির দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, তুমি তোমার কথা রেখেছো। লুসি ইগারকে বলে, আমি তো এখন পর্যন্ত আপনার নামই জানি না। ইগার সরি বলে আর বলে, আমার নাম ইগার। লুসি বলে, খুব সুন্দর নাম, আমি কি আপনার পাশে একটু বসতে পারি? ইগার লুসিকে উঠিয়ে পাশে বসায়। লুসি ইগারের পরিবারের কথা জিজ্ঞেস করে। তখন ইগার তার কাছে থাকা সেই 2 টুকরো ছবিটি লুসিকে দেখায়। লুসি জিজ্ঞেস করে, ওরা কোথায়? ইগার বলে, ওরা আমার থেকে অনেক দূরে, ওরা আমাকে ভুল বুঝে চলে গিয়েছে। লুসি বলে, তুমি তাদেরকে সরি বলনি? ইগার বলে, বলেছি, কিন্তু তারা আমাকে ক্ষমা করেনি। লুসি বলে, তাহলে তুমি মন থেকে সরি বলনি? আমার বাবা বলেছে কারো কাছে মন থেকে ক্ষমা চাইলে ক্ষমা পাওয়া যায়। বাচ্চা মেয়েটির এই ছোট ছোট কথাগুলো ইগারের শুনতে খুবই ভালো লাগছে।
লাগছে। ইগার জিজ্ঞেস করে তোমার সাথে কে কে আছেন। লুসি বলে এখন আমার সাথে আমার মার দাদি আছে, বাবা বাসায় গিয়েছে, আর এখানে আমার দাদা আমার সাথে আছেন, কিন্তু আপনি তাকে দেখতে পাবেন না। মা আর বাবা বলে আমার দাদাকে শুধু আমিই দেখতে পাই। ইগার বলে আমি তোমাকে বিশ্বাস করি। লুসি এবার ইগারকে অনুরোধ করে ওই বই থেকে তার পছন্দের একটি গল্প পড়ে শোনানোর জন্য। ইগার লুসির অনুরোধ রাখে, সে ওই বইটি বের করে আর তারপর লুসির পছন্দের সেই গল্পটি ইগার অনেক মনোযোগ দিয়ে তাকে পড়ে শোনায়। একসময় গল্প শেষ হয়। লুসি বলে আমাকে এখন ঘুমাতে যেতে হবে, কারণ আমি এখন অসুস্থ। লুসি ইগারের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। ইগারও একপাশ হয়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু লুসি যখন তার নিজ কেবিনে ফিরছিল, সে হঠাৎ অন্য কেবিনে একজন বৃদ্ধ মহিলাকে দেখতে পায়। লুসি সেখানে থেমে যায়। লুসি এই বৃদ্ধ মহিলার কাছে যায় আর তাকে বলে আমার নাম লুসি শিমার, আমার বয়স 5 বছর। বৃদ্ধ মহিলা লুসির কথায় খুবই ইমপ্রেসড হয়। সে লুসিকে নিজের নাম বলে আর বলে আমার বয়স 70 বছর। লুসি বলে আপনি অনেক বৃদ্ধ। মহিলা হাসতে হাসতে বলে হ্যাঁ, আর তুমি অনেক ছোট। বৃদ্ধ মহিলা জিজ্ঞেস করে তুমি কি এখানে একা এসেছো? লুসি বলে না, আমার সাথে আমার দাদু রয়েছে, ওই যে ওখানে বসা, আপনি কি তাকে দেখতে পাচ্ছেন? বৃদ্ধ মহিলা ফাঁকা জায়গার দিকে তাকায়। সে কিছু না দেখতে পেলেও সে লুসিকে বলে হ্যাঁ আমি তাকে দেখতে পাচ্ছি। লুসি বলে কেন জানি আমার বাবা মা তাকে দেখতে পায় না। লুসি বৃদ্ধ মহিলাকে বলে এবার আমাকে যেতে হবে, আমি অনেক অসুস্থ, তাই আমাকে ঘুমিয়ে পড়তে হবে, আমি পরে আবার আসবো। লুসি সেখান থেকে বিদায় নিয়ে চলে যায়। লুসি তার রুমে এসে শুয়ে পড়ে। সে তার দাদার সাথে কথা বলছিল। তার দাদি পাশের সোফায় শুয়েছিল। সে বিষয়টা লক্ষ্য করে, কিন্তু সে তো আর লুসির দাদাকে দেখতে পায় না। এভাবেই দিন যেতে থাকে। সেই সাথে ক্রিসমাসের সময়ও খুব কাছাকাছি চলে আসছিল। লুসি এখনো প্রত্যেকদিন রাতে লুকিয়ে লুকিয়ে ইগারের সাথে দেখা করতে যায়। ইগার থেকে গল্প পড়ে শোনায়। অন্যদিকে লুসির শরীরটাও ধীরে ধীরে আরো খারাপ হচ্ছিল। লুসির বাবা সবসময় এখন তার মেয়ের সাথে থাকে, আর লুসির সাথে ইগারের এখন বন্ধুত্ব অনেক গভীর। ইগার এখন আর সেই রাগী মানুষটি নেই। তার মনের মধ্যে এখন বাচ্চাদের জন্য ভালোবাসা জন্মেছে। লুসি সেই বৃদ্ধ মহিলাকে তার আঁকা একটি ছবি গিফট দেয়। বৃদ্ধ মহিলা সেই ছবিটি বুকে চেপে ধরে কাঁদতে থাকে। এই ছোট মানুষটি ধীরে ধীরে হসপিটালে সবার মনের মধ্যমণি হয়ে উঠেছে। সে সবার মন ভালো করার চেষ্টা করে। এভাবেই কাটতে থাকে সময়। একসময় ক্রিসমাসের সেই দিনটি চলে আসে। লুসিকে তার বাবা হুইল চেয়ারে করে নিয়ে যাচ্ছিল। পথের মধ্যে লুসি ইগারের কেবিনের সামনে দুজন মহিলাকে দেখতে পায়। লুসি তাদের ছবি আগেও দেখেছে। একজন ইগারের ওয়াইফ আর একজন ইগারের মেয়ে। তারা ইগারের সাথে দেখা করতে এসেছে। তাই লুসি তার বাবাকে থামতে বলে। লুসি এই বিষয়টা দূর থেকে দেখছিল। ইগারের বাবাও খুবই এক্সাইটেড এই সারপ্রাইজ দেওয়ার জন্য। তাই সে আগে ইগারের রুমে ঢোকে। সে রুমে ঢুকে ইগারকে হাই বলে, আর ইগারের হাতে সেই বইটি দেখে সে খুবই খুশি হয়। ইগারের বাবা ইগারকে বলে তোমার হাতে এই বইটি দেখে আমার থেকে বেশি খুশি হয়তো কেউ হবে না। ইগার বলে আমি চেষ্টা করছি নিজেকে পরিবর্তন করার। ইগারের বাবা বলে সেই জন্যই হয়তো তোমার জন্য একটি সারপ্রাইজ অপেক্ষা করছে। আর তখনই ইগারের কেবিনে তার ওয়াইফ এবং মেয়ে ঢোকে। ইগার যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। সে অনেক কাঁদছে। ইগার তার মেয়ে এবং ওয়াইফের কাছে সরি বলে। ইগারের জীবনে এর থেকে সুন্দর মুহূর্ত হয়তো আর কিছুই হতে পারে না। এদিকে ক্রিসমাস উপলক্ষে লুসি ইগারের জন্য একটি গিফট রেডি করেছে। সেটা সে ডক্টরের হাতে দেয়। ডক্টর সেটা খোলা মাত্রই তার চোখ কপালে উঠে যায়, কারণ সেখানে লেখা ছিল আমি আমার বন্ধু ইগারকে আমার একটি কিডনি গিফট করতে চাই। ডক্টর লুসিকে বলে তুমি খুব ভালো একজন মানুষ মা, তবে তোমার এই ইচ্ছে পূরণ তোমার বাবা মায়ের অনুমতি ছাড়া কখনোই হবে না। লুসি তখন তার বাবার দিকে তাকায়, বাবার কাছে অনুরোধ করতে থাকে। তখন লুসির বাবা বলে তুমি এটা কি বলছো, এটা কখনোই সম্ভব না। লুসি বলে বাবা আমার তো একটি কিডনি রয়েছে, আমি চাই আমার বন্ধু এই পৃথিবীতে বেঁচে থাকুক। লুসি অনেক জোরাজোরি করতে থাকে। বাধ্য হয়ে তখন তার বাবা তাকে বলে এটা আমি পরে ভেবে দেখব। লুসি তখন তার বাবাকে বলে তাহলে তুমি আমাকে পিঙ্কি প্রমিস করো। লুসির বাবা তাই করে। লুসির মা লুসির বাবাকে জড়িয়ে ধরে কাঁদছে। ডক্টর বেরিয়ে যায়। লুসির কেবিনের বাইরে তার দাদা দাঁড়িয়ে ছিল। তার চোখ বেয়ে অনবরত পানি পড়ছে। ওই দিন রাতের বেলা লুসির লেখা সেই বইটি শেষ হয়। সে তার বাবা মাকে সেই বিষয়টি বলে। সবাই লুসিকে অনেক অ্যাপ্রিসিয়েট করে, কিন্তু লুসি তার লেখাই বইটি সে ইগারকে দিতে চায়। তাই সে তার বাবাকে অনুরোধ করে বাবা আমার শরীরটা আজ খুব বেশি ভালো নেই, আমি হেঁটে যেতে পারবো না, তুমি কি আমাকে একটু সাহায্য করবে? বাবা প্রথমে রাজি হয় না, কিন্তু লুসির মাও তখন তার হাজবেন্ডকে অনুরোধ করে। লুসির বাবা তাকে ইগারের কাছে নিয়ে যেতে রাজি হয়। লুসি বেড থেকে নামে। তার বাবা তাকে বুকে চেপে ধরে নিয়ে তার রুম থেকে বের হয়। লুসি প্রথমে একটি রুমের সামনে দাঁড়ায়, সেই বৃদ্ধ মহিলার রুমের সামনে। সে ওই বৃদ্ধ মহিলার কাছ থেকে বিদায় নেয়। বৃদ্ধ মহিলাও তাকে বিদায় দেয়। এই বিদায় বেলায় বৃদ্ধ মহিলা অনেক কাজ ছিল। এরপর দেখা হয় সেই ক্লিনারের সাথে। লুসি তার কাছ থেকেও বিদায় নেয়। এরপর তারা আরেকটি কেবিনের সামনে দাঁড়ায়। এই বাচ্চাটির কাছ থেকেও লুসি বিদায় নেয়। সেও লুসির ফ্রেন্ড। সে তার বাবাকে সবকিছুই খুলে বলছিল। বাচ্চাটির হাতে তখনও লুসির রাখা সেই ছবিটি ছিল। লুসি সবার কাছ থেকে বিদায় নিয়ে ইগারের রুমের সামনে আসে। আর তখনই দূরে দাঁড়িয়ে থাকা
থাকা অদৃশ্য দাদা সেই ফায়ার অ্যালার্মটি আবারও অন করে দেয়। শব্দ হতে থাকে, পুলিশ অফিসার সেখান থেকে উঠে যায়। আর এই সুযোগে লুসি এবং তার বাবা ইগারের রুমের মধ্যে প্রবেশ করে। ইগার তাদেরকে স্বাগতম জানায়। লুসির বাবা ইগারের সাথে পরিচিত হয়। ইগার এখন আর সেই মানুষটি নেই। সে খুব সুন্দরভাবে লুসির বাবার সাথে পরিচিত হয়। ইগার লুসির বাবাকে বলে, আপনি খুব ভাগ্যবান একজন বাবা, এমন একটি মেয়ে পেয়েছেন আপনি জীবনে। লুসি আমার জীবনকে পুরো পরিবর্তন করে দিয়েছে। লুসির বাবা লুসিকে ইগারের দিকে আগিয়ে দেয়। ইগার লুসিকে বুকে জড়িয়ে নেয় আর লুসিকে আদর করতে থাকে। তখন লুসির বাবা লুসির হাতে সেই বইটি দেয়। লুসি সেই বইটি ইগারের হাতে দিয়ে বলে, এটা আমি আপনার জন্য লিখেছি। এখানে আমার স্বপ্নগুলো লেখা আছে। আমি প্রত্যেকদিন আপনাকে স্বপ্নে দেখতাম, আপনার সাহায্যের প্রয়োজন। এগুলো বলার সময় লুসির হঠাৎ করে শ্বাস নিতে কিছুটা কষ্ট হচ্ছিল। লুসি বলে, আমাকে এখন যেতে হবে, আমার শরীরটা ভালো লাগছে না। আমার মা আর দাদি রুমে আমার জন্য অপেক্ষা করছে। লুসি ইগারের কাছ থেকে বিদায় নিয়ে বাইরে বের হয়। তখন সে পুলিশের সাথে একজন হসপিটাল কর্মী ঝগড়া করছিল। লুসি তার বাবাকে থামতে বলে আর সে তার বাবার কোল থেকে নেমে চেয়ারের উপর পড়ে থাকা একটি চাবি নেয় আর সেই ইগারের রুমে আবারও ঢোকে। সেই ইগারকে যে সেই চাবিটি দেয় আর তাকে বলে, এটা আপনার হাত করার চাবি, আপনার প্রয়োজন হতে পারে। রুমে ফিরে আসার পর থেকে লুসির শরীরটা আরো খারাপের দিকে যাচ্ছে। তার নিঃশ্বাস নিতে এখন আগের থেকে অনেক বেশি কষ্ট হচ্ছে। তার দাদি নার্সকে ডাকতে যায়। লুসির বাবা তার মেয়ের হাত দুটো শক্ত করে চেপে ধরে বসে আছে। সে অনবরতই কেঁদে চলেছে। সে লুসিকে বলে, বাবা তোমাকে অনেক ভালোবাসি। লুসি তখন তার বাবা এবং মায়ের উদ্দেশ্যে বলে, আমিও তোমাদের অনেক ভালোবাসি, ফ্রম মুন টু স্টার। লুসি এবার তার বাবাকে অনুরোধ করে, বাবা তুমি কি আমাকে একটি গল্প শোনাবে? বাবা মাথা নেড়ে উত্তর দেয়, হ্যাঁ। বাবা আবার তার প্রিয় মেয়েকে গল্প শোনাতে শুরু করে। এক পরিবারে একবার একটি রাজকুমারী এসেছিল। তাকে তার বাবা মা অনেক ভালোবাসতো। সেই রাজকুমারী তার বাবা মায়ের জীবন সম্পূর্ণ পরিবর্তন করে দিয়েছিল। তাদের জীবনে কোনো দুঃখ ছিল না। লুসি জিজ্ঞেস করে, সেই রাজকুমারীর নাম কি? লুসির বাবা কাঁদতে কাঁদতে বলে, লুসি শিমার। লুসি তার বাবাকে বলে, বাবা তুমি কেঁদো না। লুসি নিজ হাতে তার বাবার চোখের পানি মুছে দেয়। লুসির বাবা মা দুজনেই অনেক কাঁদছেন। এদিকে ইগার লুসির লেখা সেই বইটি পড়ছিল। লুসি তার বাবা মাকে অনেক ভালোবাসে। লুসি সবসময় একটি স্বপ্ন দেখত, একজন দুঃখী মানুষের স্বপ্ন। তারপর একদিন লুসি অসুস্থ হয়, তাকে হসপিটালে নিয়ে আসা হয়। এরপর লুসি তার স্বপ্নে সেই মানুষটিকে খুঁজে পায়। লুসির লেখা বইটি শেষের দিকে লেখা ছিল, লুসি তার একটি কিডনি ইগারকে দিতে চায়, যাতে ইগার তার পরিবারের সাথে ভালো থাকতে পারে, সুখের সময় কাটাতে পারে। এগুলো পড়ে ইগার অনেক কাঁদছিল। বই শেষে লেখা ছিল, বইটি এখানেই শেষ হয়নি, বাকি গল্পটা আপনি লিখবেন। ইগার একদম অস্থির হয়ে গিয়েছে। সে যেভাবে হোক না কেন এই বাচ্চা মেয়েটিকে একবারের জন্য হলেও দেখতে চাইছে। ইগার লুকিয়ে রাখা সেই চাবিটি বের করে, কিন্তু অন্যদিকে দৃশ্যটা মেনে নেওয়ার মতো ছিল না। লুসিকে শক দেওয়া হচ্ছে, শেষ চেষ্টা করা হচ্ছে তাকে ফিরিয়ে আনার জন্য, কিন্তু না, লুসি মারা গিয়েছে। সবাই কাঁদছে। ডক্টর কাঁদতে কাঁদতে উঁচু গলায় বলে, নেম লুসি শিমার, মৃত্যুর সময় সকাল 6:17 25 ডিসেম্বর। সবাই একে অন্যকে চেপে ধরে কাঁদছে। তখন লুসির বাবা দরজার বাইরে লুসিকে দেখতে পায়। সে রুম থেকে বের হয়। সে এখন লুসি আর লুসির দাদাকে দেখতে পাচ্ছে। লুসি তার দাদার হাত ধরেছে আর তার বাবাকে হাত নেড়ে শেষ বিদায় বলে। আর তখন ব্যাকগ্রাউন্ড থেকে বলা হয়, আমাদের জীবন কখনোই আমাদের প্ল্যানে চলে না, আমাদের জীবন সবসময় সৃষ্টিকর্তার প্ল্যানেই চলে। লুসি তার দাদার সাথে হাঁটতে হাঁটতে দূর থেকে দূরে চলে যাচ্ছে, কিন্তু লুসি মৃত্যুর আগে তার কিডনিগুলো ইগারের জন্য দান করে গিয়েছিল, যে কিডনির কারণে ইগার নতুন এক জীবন পেয়েছে। সে তার পরিবারকে নিয়ে এখন অনেক সুখী। কিন্তু ইগার লুসিকে ভুলে যায়নি, আর সেটা ভোলা কখনো সম্ভবও না। প্রত্যেক ক্রিসমাসে ইগার তার পরিবারকে নিয়ে লুসির লেখা সেই বইটি পড়ে। তারা লুসিকে স্মরণ করে। অন্যদিকে লুসির পরিবারকে শোক কাটিয়ে ওঠার জন্য সৃষ্টিকর্তা তাদের পরিবারে ফুটফুটে একটি ছেলে সন্তান দিয়েছে। লুসির বাবা মা এখন তাকে নিয়ে অনেক ব্যস্ত থাকে, কিন্তু তারা কখনোই লুসিকে ভুলে যায়নি। তারা সবসময় লুসিকে স্মরণ করে। আর লুসির বাবা লুসিকে আর তার বাবাকে সবসময় দেখতে পায়। এবার সময় হয়েছে লুসির দাদা আর লুসির বিদায় নেবার। শেষ বিদায় নিয়ে হাত ধরে হাঁটতে হাঁটতে অজানায় হারিয়ে যায়। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো এই মুভির গল্পটি আপনার কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন আপনারা। আজকের মতো বিদায়।